নভেম্বরের শেষের দিক ডুয়ার্সের জঙ্গল চিরে আমাদের বলেরো যখন হাতিপোতা ফরেস্ট বাংলোর সামনে এসে দাঁড়ালো, তখন ঘড়িতে বিকেল 4টে বাজলেও চারপাশটা দেখে মনে হচ্ছে যেন সন্ধ্যা নেমে এসছে। জঙ্গলের এই দিকটায় বড় বড় শাল আর সেগুন গাছের জটলা এতই ঘন যে সূর্যের আলো মাটি ছোঁয়ার সাহস পায় না। আমরা চারজন, আমি, জয়, অনির্বাণ, শ্রীময়ী আর রোহন। শহুরে কোলাহল থেকে পালাতে এই জায়গাটা অনির্বাণই খুঁজে বের করেছিল। ইন্টারনেটে খুব একটা তথ্য নেই এই জায়গাটা সম্পর্কে, শুধু একটা পুরনো ব্লগে লেখা ছিল, অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য স্বর্গ, কিন্তু দুর্বল চিত্তের মানুষদের জন্য নরক। কথাটা তখন আমরা হেসে উড়িয়ে দিয়েছিলাম। গাড়ি থেকে নামতেই একটা হাড় কাঁপানো ঠান্ডা বাতাস আমাদের স্বাগত জানালো। বাতাসের সাথে একটা অদ্ভুত গন্ধ, ভিজে মাটি আর পচা পাতার গন্ধের সাথে মেশানো একটা উগ্র বুনো ফুলের গন্ধ। বাংলোটা ব্রিটিশ আমলের, লাল ইটের তৈরি, কিন্তু এখন তার গায়ে শ্যাওলার পুরো আস্তরণ। বারান্দার রেলিংগুলো জায়গায় জায়গায় ভাঙা। বাবু, আপনারা আইসা পড়ছেন? একটা খসখসে গলার আওয়াজ শুনে আমরা সবাই চমকে উঠলাম। বারান্দার অন্ধকার কোণ থেকে লণ্ঠন হাতে বেরিয়ে এলেন এক বৃদ্ধ। গায়ের চামড়া ঝুলে গেছে, কিন্তু চোখের দৃষ্টি অস্বাভাবিক তীক্ষ্ণ। ইনি কেয়ারটেকার, নাম বিশু কাকা। হ্যাঁ, আমাদের বুকিং ছিল, রোহন এগিয়ে গিয়ে বলল। বিশু কাকা লণ্ঠনটা উঁচিয়ে আমাদের চারজনের মুখের দিকে এমনভাবে তাকালেন যেন আমাদের ওজন মাপছেন। তারপর বিড়বিড় করে বললেন, আইসেন তো নিজের ইচ্ছায়, যাইবেন কার ইচ্ছায় কে জানে। কথাটা আমি স্পষ্ট শুনতে পেলাম না, কিন্তু শ্রীময়ী খপ করে আমার হাতটা ধরে ফেলল। ওর হাতটা বরফের মতো ঠান্ডা। জয়, লোকটাকে আমার সুবিধের মনে হচ্ছে না, ও ফিসফিস করে বলল। বাংলোর ভেতরটা বাইরের থেকেও বেশি থমথমে। বিশাল হাই সিলিংয়ের ঘর, আসবাবপত্র সব আদ্যিকালের ভারী কাঠের। দেওয়ালে টাঙানো কিছু জরাজীর্ণ হরিণের মাথা আর পুরনো শিকারের ছবি। জেনারেটর চালু করা হয়েছে, কিন্তু সেই হলদে আলোতে অন্ধকার যেন আরও গাঢ় হয়ে উঠেছে। আমাদের ঘরগুলো দোতলায়। সিঁড়ি দিয়ে ওঠার সময় লক্ষ্য করলাম দোতলার পশ্চিম দিকের করিডরটা একটা ভারী কাঠের আলমারি দিয়ে আটকে রাখা হয়েছে। ওই দিকটায় যাবেন না বাবুরা, বিশু কাকা আমাদের ঘর দেখিয়ে দিয়ে যাওয়ার সময় বললেন। ওই দিকের ছাদ ভাঙা পড়ছে, বিপদ হইতে পারে। কিন্তু আমার কেন জানি মনে হলো ছাদ ভাঙার চেয়েও বড় কোনো বিপদ ওখানে অপেক্ষা করছে। রাতে খাওয়ার পর আমরা সবাই রোহনের ঘরে আড্ডা দিচ্ছিলাম। অনির্বাণ হঠাৎ বলল, আচ্ছা, বিশু কাকা ওই দিকটা বন্ধন করে রেখেছে কেন? সত্যি কি ছাদ ভাঙা নাকি অন্য কিছু? রোহন অ্যাডভেঞ্চার প্রিয়, সে বলল, চল তো দেখে আসি। শ্রীময়ী বারণ করল, কিন্তু আমরা 3 ছেলে মিলে টর্চ নিয়ে বেরিয়ে পড়লাম। আলমারিটা বেশ ভারী, কিন্তু আমরা 3 জন মিলে ঠেলে একটু ফাঁক করলাম। ফাঁক দিয়ে গলে ওপাশে যেতেই একটা ভ্যাপসা গন্ধ আমাদের নাকে ধাক্কা দিল। করিডরটা ধুলোয় ভর্তি। আমরা এগোলাম। ছাদ মোটেই ভাঙা নয়। করিডরের শেষে একটা বিশাল দরজা, যার ওপর একটা বড় তামার তালা ঝোলানো, আর দরজার গায়ে লাল রঙে নাকি রক্তে কিছু অদ্ভুত জ্যামেটিক নকশা আঁকা। আমি টর্চের আলোটা দরজার ওপর ফেলতেই দেখলাম দরজার ঠিক নিচ দিয়ে একটা কালো তরল চুইয়ে বাইরে আসছে। অনির্বাণ নিচু হয়ে আঙুল দিয়ে ছুঁয়ে দেখল। আলকাতরা? আমি জিজ্ঞেস করলাম। অনির্বাণ আঙুলটা নাকের কাছে নিয়ে শুকল, তারপর ফ্যাকাশে মুখে বলল, না, এটা রক্ত, পুরনো জমাট বাঁধা রক্ত। ঠিক তখনই আমাদের ঠিক কানের কাছে কেউ ফিসফিস করে বলে উঠল, পালা। আমরা 3 জনই চমকে পিছন ফিরলাম। কেউ নেই, শুধু লম্বা অন্ধকার করিডর। কে কে ওখানে? রোহন চিৎকার করল। উত্তরে শুধু বাতাসের শো শো আওয়াজ আর জানলার পাল্লা বাড়ি খাবার শব্দ। ধড়াস ধড়াস। আমরা আর দেরি না করে দৌড়ে আমাদের দিকে ফিরে এলাম। রাত তখন 2টো। আমার ঘুম আসছিল না। অনির্বাণের কথাগুলো মাথায় ঘুরছে। ও পাশের বিছানায় অঘরে ঘুমাচ্ছে। জানলার বাইরে জঙ্গলের দিকে তাকালাম। পূর্ণিমার রাত, কিন্তু চাঁদের আলোয় জঙ্গলটাকে কেমন যেন নীলচে আর মায়াবী লাগছে। হঠাৎ দেখলাম বাংলোর সীমানার কাঁটাতারের ওপারে জঙ্গলের ভেতর একটা আলো নড়াচড়া করছে। লণ্ঠনের আলো,
কেউ একজন জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে আসছে বাংলোর দিকে। এত রাতে কি আসবে? আমি ভালো করে দেখার জন্য জানলার কাঁচের ওপর হাত রাখলাম। আলোটা গেটের কাছে এসে থামল, তারপর লণ্ঠনটা নিভে গেল। আমি অপেক্ষা করলাম কেউ গেট খুলবে কিনা দেখার জন্য, কিন্তু গেট খোলার শব্দ হলো না। মিনিট 5 পর আমাদের ঘরের দরজায় টোকা পড়ল, টুক টুক টুক। আমি চমকে উঠলাম। অনির্বাণও ধর্মর করে উঠে বসল। কি? কোনো উত্তর নেই। আবার টোকা, টুক টুক টুক। বিশু কাকা, আমি সাহস করে ডাকলাম। এবার ওপাশ থেকে একটা বাচ্চার গলার আওয়াজ এলো, দাদা ভাই, দরজাটা খুলবে, আমার বলটা তোমাদের ঘরে চলে গেছে। আমরা আর অনির্বাণ একে অপরের দিকে তাকালাম। এত রাতে বাচ্চা, আর আমরা তো দোতলায়, এখানে বল আসবে কি করে? অনির্বাণ বিছানা থেকে নামতে যাচ্ছিল, আমি ইশারায় বারণ করলাম। আমি পা টিপে টিপে দরজার কাছে গেলাম। দরজার ফুটো পিপ হোল দিয়ে বাইরে তাকালাম। বাইরে কেউ নেই, করিডোর সম্পূর্ণ ফাঁকা। তাহলে আওয়াজটা এলো কোথা থেকে? আমি ফিরে আসছিলাম, তখনই আবার আওয়াজ, এবার দরজার একদম নিচ থেকে। দাদা ভাই, তুমি আমাকে দেখতে পাচ্ছ না? আমি তো তোমার পায়ের কাছেই দাঁড়িয়ে আছি। আমার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। আমি দরজার নিচ দিয়ে তাকালাম। দরজার ফাঁক দিয়ে দুটো ছোট ছোট ধূসর রঙের আঙুল ঘরের ভেতর ঢুকার চেষ্টা করছে। আঙুলগুলো মানুষের নয়, হাড়হীন, লিকলিকে। অনির্বাণ, টর্চটা জ্বালা! আমি চিৎকার করে উঠলাম। অনির্বাণ টর্চ জ্বালাতেই আঙুলগুলো সুরুত করে বাইরে বেরিয়ে গেল, আর সাথে সাথে করিডোর দিয়ে কেউ দৌড়ে যাওয়ার শব্দ, থপ 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 থপ। সকালে উঠে আমরা ঠিক করলাম আজই চলে যাব, কিন্তু বিপত্তি বাঁধল গাড়িতে। বোলেরোর স্টার্ট নিচ্ছে না। ড্রাইভার বলল, ইঞ্জিনে কেউ জল ঢেলে দিয়েছে স্যার। বিশু কাকাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। পুরো বাংলো জনমানবহীন। মোবাইলের নেটওয়ার্ক কাল রাত থেকেই নেই। দুপুর গড়িয়ে বিকেল হলো। আমরা বারান্দায় বসে আছি, অপেক্ষা করছি যদি কোনো গাড়ি বা লোকাল লোক পাওয়া যায়। হঠাৎ শ্রীময়ী বলল, রোহান কোথায়? খেয়াল করলাম রোহান তো প্রায় 1 ঘন্টা হলো নেই। ও বলেছিল বাথরুমে যাচ্ছে। আমরা 3 জন রোহানের ঘরের দিকে দৌড়ালাম। বাথরুমের দরজা খোলা, কেউ নেই। রোহান, রোহান! আমরা চিৎকার করে ডাকলাম। পুরো বাংলো খুঁজলাম, রোহান কোথাও নেই। অবশেষে আমরা সেই নিষিদ্ধ করিডোরের সামনে এলাম। গতকাল রাত্রিরে আমরা যে আলমারিটা দিয়ে জায়গাটা বন্ধ করে রেখেছিলাম সেটা সরানো, আর করিডোরের শেষের সেই তালাবন্ধ দরজাটা এখন হা করে খোলা। ভেতর থেকে এক উৎকট পচা মাংসের গন্ধ আসছে। জয়, আমার ভয় করছে। শ্রীময়ী কেঁদে ফেলল। ভয় পেও না, রোহান হয়তো ভেতরে আটকা পড়েছে। আমি সাহস দেখালাম, যদিও নিজের বুকেই হাতুড়ি পিটছে। আমরা ভেতরে ঢুকলাম। ঘরটা বিশাল। মেঝের মাঝখানে একটা বড় যজ্ঞকুণ্ড, আর তার চারপাশে ছড়ানো অজস্র হাড়গোড়, মানুষের হাড়। দেওয়াল জুড়ে আঁকা বিভৎস সব ছবি। কোনো এক আদিম দেবীর পূজা হচ্ছে, যেখানে মানুষকে বলি দেওয়া হচ্ছে। ঘরের এক কোণায় রোহানের ঘড়িটা পড়ে আছে, রক্ত মাখা। ওরা রোহানকে নিয়ে গেছে। অনির্বাণ ফিসফিস করে বলল, ওরা আমাদেরও ছাড়বে না। সন্ধ্যা নামতেই জঙ্গল থেকে ঢাকির আওয়াজ আসতে শুরু করল। গুম গুম গুম। আওয়াজটা যেন মাটির নিচ থেকে আসছে। আমরা 3 জন মূল দরজায় খিল দিয়ে বসে আছি। আমাদের কাছে কোনো অস্ত্র নেই, শুধু দুটো কিচেন নাইফ আর একটা ক্রিকেটের স্ট্যাম্প। হঠাৎ কারেন্ট চলে গেল, আর সাথে সাথেই শুরু হলো সেই বাচ্চার গলার আওয়াজ। এবার আর দরজার ওপাশ থেকে নয়, ঘরের ভেতর থেকে। দানা ভাই, তোমরা লুকোচুরি খেলছো? আমি টর্চটা ঘোরালাম। ঘরের সিলিংয়ে, হ্যাঁ, সিলিংয়ের কোনায় টিকটিকির মতো 4 হাত পা দিয়ে আটকে আছে একটা হিউম্যানয়েড অবয়ব। সাইজে বাচ্চার মতো, কিন্তু মাথাটা শরীরের তুলনায় অনেক বড়। চোখগুলো জ্বলছে। শ্রীময়ী চিৎকার করে উঠল। জিনিসটা সিলিং থেকে লাফ দিল সোজা অনির্বাণের উপর। অনির্বাণ চিৎকে পড়ল। আমি ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে সেটাকে মারতে গেলাম, কিন্তু ওটা অবিশ্বাস্য দ্রুততায় সরে গেল। অনির্বাণ যন্ত্রণায় কাতরাচ্ছে। ওর কাঁধের মাংস খুবলে নিয়েছে ওটা। ঠিক তখনই সদর দরজাটা ধড়াস করে ভেঙে পড়ল।
দরজায় দাঁড়িয়ে আছে বিশু কাকা, কিন্তু তাকে আর মানুষের মতো দেখতে লাগছে না। তার শরীরে আদিবাসী গয়না, হাতে একটা বিশাল ধারালো রামদা, আর তার পেছনে দাঁড়িয়ে আছে রোহন। কিন্তু এ রোহন নয়, রোহনের চোখ দুটো সাদা, মুখ দিয়ে লালা ঝরছে, ওর হাতেও একটা কুড়ুল। বলি, মায়ের বলি চাই, আজকের অমাবস্যায় 3টে তাজা প্রাণ চাই। পালাও! আমি চিৎকার করে অনির্বাণকে কাঁধে তুলে নিলাম। শ্রীময়ী আমার হাত ধরল। আমরা পিছনের দরজা দিয়ে জঙ্গলের দিকে দৌড় দিলাম। অন্ধকার জঙ্গল, কাঁটা ঝোপে শরীর ছিঁড়ে যাচ্ছে। পিছনে রোহন আর বিশু কাকা দৌড়ে আসছে। ওদের সাথে যোগ দিয়েছে আরও অনেক ছায়ামূর্তি। জঙ্গলের গাছগুলো যেন জ্যান্ত হয়ে আমাদের পথ আটকাচ্ছে। আমি আর পারছি না জয়, অনির্বাণ কাশতে কাশতে বলল। ওর শরীর থেকে প্রচুর রক্ত বেরোচ্ছে। থামা যাবে না, আমি বললাম। নদীর আওয়াজ পাচ্ছি, নদী পার হতে পারলে ওরা আর আসবে না। স্থানীয় মিথ বলে অপদেবতারা জল পার হতে পারে না। আমরা যখন নদীর পাড়ে পৌঁছালাম তখন ওরা আমাদের প্রায় ধরে ফেলেছে। রোহন কুড়ুল নিয়ে আমার দিকে তেড়ে এলো। আমি অনির্বাণকে শ্রীময়ীর দিকে ঠেলে দিয়ে রোহনের মুখোমুখি হলাম। আমার বন্ধু, আমার ছোটবেলার বন্ধু, আজ আমাকে মারতে আসছে। রোহন, আমি জয়, চিনতে পারছিস না? রোহন কোনো উত্তর দিল না। কুড়ুলটা তুলল। আমি চোখ বন্ধ করে ফেললাম। ঠিক তখনই একটা বিকট আওয়াজ হলো, গুড়ুম! রোহন ছিটকে পড়ে গেল। তাকালাম, নদীর ওপার থেকে ফরেস্ট গার্ডদের একটা পেট্রোলিং বোট সার্চ লাইট ফেলেছে। ওদের বন্দুক থেকে গুলি বেরিয়েছে। আলোর ঝলকানিতে বিশু কাকা আর বাকি ছায়ামূর্তিগুলো আর্তনাদ করে ধোঁয়ার মতো মিলিয়ে গেল জঙ্গলের অন্ধকারে। হাসপাতালের বেডে শুয়ে আমি এই ডায়েরিটা লিখছি। পুলিশ আমাদের উদ্ধার করেছিল। অনির্বাণ বেঁচে গেছে, কিন্তু ওর ডান হাতটা প্যারালাইজড হয়ে গেছে। রোহনের বডি পুলিশ রিকভার করেছে। পোস্টমর্টেম রিপোর্টে এসেছে ও মারা গেছে হার্ট অ্যাটাকে, গুলি লাগার আগেই। আর বিশু কাকা? পুলিশ জানিয়েছে হাতিপোতা বাংলোতে গত 20 বছর ধরে কোনো কেয়ারটেকার নেই। বিশু কাকা নামের ওই লোকটা আসলে 30 বছর আগে ওই বাংলোতেই গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। কিন্তু ডাক্তাররা একটা জিনিসের ব্যাখ্যা দিতে পারছেন না। আমার, শ্রীময়ী আর অনির্বাণের পিঠের চামড়ায় একটা অদ্ভুত দাগ ফুটে উঠেছে। দাগটা দেখতে হুবহু ওই বাংলোর সেই নিষিদ্ধ দরজায় আঁকা জ্যামিতিক নকশাটার মতো। মাঝে মাঝে রাতে ঘুমের মধ্যে আমি আবার সেই বাচ্চার গলার আওয়াজ পাই, দাদা ভাই, খেলা তো শেষ হয়নি, আমি আসছি। কাল রাতে আমি আমার বেডের নিচে সেই ধূসর রঙের লিখে আঙুলগুলো দেখেছি। ওরা আমাকে খুঁজে পেয়েছে। ডায়েরিটা এখানেই শেষ করছি, কারণ আমার কেবিনের দরজার হাতলটা এখন আস্তে আস্তে ঘুরছে।